সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে অলি আহমেদের সাক্ষাৎ। সময় মতো নির্বাচন না হলে আমরা মাঠে নামবো, বলছেন জয়নুল আবদিন। জানাবো বাংলাদেশি পণ্য আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল ভারত। সংস্কার ইস্যুতে দলের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে জামায়াত, বললেন তাহের। এবং সর্বশেষ জানাবো গুলিস্তানে মিছিলের সময় আওয়ামী লীগের 11 নেতাকর্মী আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে অলি আহমেদের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। অলি আহমেদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন রাজ্জাক বলেন, আজকে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন অলি আহমদ। সময় মতো নির্বাচন না হলে আমরা মাঠে নামবো, বলছেন জয়নুল আবদিন। শিগগিরই নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু ধৈর্যের ফল যদি হয় বিলম্বিত নির্বাচন, তাহলে সেই বাঁধ আমরা ভেঙে ফেলব। দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা তখন যদি আমাদের থামতে বলে, আমরা থামবো না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময় মতো নির্বাচন দেওয়া না হয়। জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি একজন সম্মানিত ব্যক্তি, বিশ্বের দরবারে সম্মান অর্জন করেছেন। বাংলাদেশের মানুষ আপনাকে আপনজন ভেবে সরকারে বসিয়েছে। দেশের জনগণের সম্মানে আপনাকে এখনই এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। ফারুক বলেন, একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, বর্তমান সরকার 9 মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই। যে অধিকার দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি, শেখ হাসিনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছি, সফলতা অর্জন করেছি। সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার। দেশ থেকে 90,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এমন সংবাদের তথ্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এখন তো হাসিনা নাই, এগুলোকে পাচার করলো কে? আমরা তো প্রতিদিনই বলি হাসিনা দোষরদের আইনের আওতায় হোক। বাংলাদেশি পণ্য আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল ভারত। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ভারত। দেশটি এক বিবৃতিতে জানায়, তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশে নির্দিষ্ট কিছু পণ্য আমদানি করা যাবে না। বিশেষ করে ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশি পোশাক কিনতে চাইলে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রের নাভা, সেভা সমুদ্র বন্দর দিয়ে আনতে হবে। এ নিয়ে বাণিজ্য বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানিয়েছে, ভারতের এই নিষেধাজ্ঞার কারণে বাণিজ্যের উপর $770 মিলিয়ন প্রভাব পড়বে, যা দুই দেশের মোট বাণিজ্যের 42%। ভারত জানিয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনো শুল্ক পয়েন্টে, পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বর্জ্য, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না। জিটিআরআই জানিয়েছে, ভারত শনিবার যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়। এগুলো মূলত বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় পণ্য রপ্তানির উপর ক্রমবর্ধমান বাণিজ্য বাধা এবং চীনের সঙ্গে বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চাওয়ায় ভারত এমনটি করেছে। সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, এই বিধিনিষেধগুলো দেখে মনে হচ্ছে ঢাকা যে বিপুল সংখ্যক ভারতীয় পণ্যের আমদানি সীমিত করেছে এবং চীনের দিকে কূটনৈতিকভাবে ঝুঁকেছে, তারই জবাবে ভারত এই পদক্ষেপ নিয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে যে মন্তব্য করেছেন, ভারতের সর্বশেষ সিদ্ধান্ত সেটিরও প্রক্রিয়া, বলছে সংস্থাটি। ডক্টর ইউনূস ভারতের 7 সিস্টার্সকে সমুদ্রপথে যোগাযোগের সুযোগবিহীন একটি স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে বর্ণনা করেন। তার চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে $2.1 মিলিয়ন বিনিয়োগ এবং সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা বেইজিং এর সঙ্গে ঢাকার ঘনিষ্ঠ সম্পর্ককে ইঙ্গিত করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। এদিকে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, 2024 সালের শেষভাগ থেকে বাংলাদেশ জাতীয় পণ্য রপ্তানির উপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে রয়েছে এপ্রিল 2025 থেকে প্রধান স্থলবন্দরগুলোর মাধ্যমে যা ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধকরণ, চাল আমদানির উপর কঠোর নিয়ন্ত্রণ, কাগজ, তামাক, মাছ ও গুঁড়ো দুধের আমদানিতে নিষেধাজ্ঞা। এছাড়া বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়া ভারতীয় পণ্যের উপর প্রতি কিলোমিটারে টন প্রতি 1.8 টাকা হারে ট্রানজিট ফি ধার্য করেছে ঢাকা। ভারতীয় সূত্রগুলোর মতে, বাংলাদেশের এসব পদক্ষেপের কারণে ভারতীয় রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশটির এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের শর্তাবলী কেবল নিজেদের সুবিধার জন্য বেছে নিতে পারে না বা ভারতের বাজার প্রবেশীদেরকে হালকাভাবে নিতে পারে না। ভারত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে ইচ্ছুক, তবে এজন্য বাংলাদেশকে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।
সরকারি সূত্র মতে ভারত বছরে প্রায় $700 মিলিয়ন পোশাক রপ্তানি করে বাংলাদেশ, যা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল বিষয়। তবে ভারত সরকার স্থলবন্দর বন্ধ করায় এখন বাংলাদেশি পোশাক কেবল দেশটির দুটি সামুদ্রিক বন্দর দিয়ে প্রবেশ করতে পারবে। এতে করে ভারতে বাংলাদেশের পোশাক রপ্তানি বড় ধাক্কা খাবে বলে মনে করছে জিটিআরআই। এএনআই জানিয়েছে, বাংলাদেশের বিধিনিষেধের কারণে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। মূলত বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় ভারত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সংস্কার ইস্যুতে দলের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে জামায়াত, বলেন তাহের। সংস্কার কমিশনের প্রসেস এবং ইস্যুতে দলীয় দৃষ্টিভঙ্গি নয়, দেশ ও জাতীয় স্বার্থে সকলের কল্যাণ জামায়াত ইসলামী বিবেচনা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের নায়েবে আমির আসন্ন নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়ে বলেন, কোনো ইস্যুতে নানা সমস্যা দেখা যাচ্ছে। কিছুদিন আগে পাবনা আটঘরিয়া এলাকায় জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটেছে। এখনো নির্বাচনের তারিখই হয়নি, কিন্তু জায়গা এলাকা দখলের প্রতিযোগিতা হচ্ছে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী নির্বাচনও একেবারে সঠিক ও সুস্থ হওয়ার মতো পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না। সংস্কার ইস্যুতে দলের চেয়ে জাতীয় স্বার্থের বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত, জানিয়ে মোহাম্মদ তাহের বলেন, সংস্কার কমিশনের প্রসেস এবং ইস্যুতে দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, দেশের স্বার্থে জাতীয় স্বার্থে সকলের কল্যাণে জামায়াত ইসলামী বিবেচনা করছে। এ কারণে আলাপ আলোচনার ভিত্তিতে যেগুলো উত্তম হিসেবে বিবেচিত হচ্ছে, সেখানে প্রয়োজনে আমরা আমাদের মত চেঞ্জ করে ঐকমত্য পোষণ করেছি। আমরা যখনই বুঝতে পেরেছি আমাদের যে সিদ্ধান্ত বা চিন্তা তার চেয়ে আরো বেটার হতে পারে দেশ ও জাতির জন্য, তখনই আমরা পরিবর্তন আনছি। কারণ একটাই আমাদের লক্ষ্য, কিন্তু দলীয় নয়, জাতীয় অর্জন। তিনি বলেন, গত আলোচনার পর ইতিমধ্যে দেশে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং কারো কারো বিবেচনায় বিশ্লেষণ হচ্ছে এর পেছনেও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হচ্ছে নানামুখী এসব আনরেস্ট তৈরি করার একটি প্রক্রিয়া। আমরা এ ধরনের ষড়যন্ত্রের নিন্দা জ্ঞাপন করছি। তিনি বলেন, সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরো দৃঢ়তা এবং সঠিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে। সরকারের সমস্ত পজিটিভ কাজে জামায়াতে ইসলামীর সমর্থন থাকবে বলে উল্লেখ করেন তিনি। জামায়াতের শীর্ষস্থানীয় নেতা বলেন, সমস্ত রিফর্ম কমিটির মাধ্যমে আমরা যে বিষয়গুলো বের করে আনার চেষ্টা করছি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সন্ত্রাসমুক্ত হয়। এটি আমাদের প্রধান লক্ষ্য। কারণ আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে তার জন্য সবচেয়ে বেশি অনুঘটক হিসেবে কাজ করেছে গত 3টি নির্বাচনের নামে প্রহসন। বাংলাদেশকে যদি এ থেকে বেরিয়ে আসতে হয়, একেবারে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ জাতীয় নির্বাচনই এর সমাধান। তিনি বলেন, আমরা দেখছি নির্বাচনের ব্যাপারে খুবই স্পষ্ট একটি তারিখ বা টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দল এগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। এজন্য আমি জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনারা অনেক পরিশ্রম করেছেন, সেজন্য ধন্যবাদ। আপনার টানা আলোচনা করে যাচ্ছেন, তবে আমি মনে করি এখানে খুব বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐকমত্যে পৌঁছাতে হবে। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় নির্বাচনের জন্য যে সমস্ত ইস্যু গুরুত্বপূর্ণ সেগুলোকে গুরুত্ব দিয়ে একটা সিদ্ধান্ত চূড়ান্ত করা দরকার এবং এরপরে যত শিগগিরই সম্ভব নির্বাচন আয়োজন করা দরকার। ঐকমত্য কমিশনের আলোচনায় উপস্থিত নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তাহের বলেন, আমাদের এমন একটি ব্যবস্থা করা উচিত যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে। এটার জন্য যা যা করা দরকার, যদি শক্ত হতে হয় তাহলে শক্ত হতে হবে, কারণ নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। নির্বাচন কমিশনের ভূমিকা কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে উল্লেখ করে তাহের বলেন, কিছু কিছু ঘটনায় নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত পদক্ষেপ নিতে পারছে না। সেক্ষেত্রে সরকারকে অনুরোধ করব বিষয়টি যেন খেয়াল রাখা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।